হ্যালো মুভি লাভার্স। আজ এক্সপ্লেন করব একটি পাঞ্জাবি মুভি সওকান সওকানে। মুভিটির শুরুতেই আমরা নির্মল ও তার ওয়াইফ নাসিফকে দেখতে পাই। তাদের দুজনের বিয়ের ৮ বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। একদিন রাতে দেখা যায় নাসিব, নির্মল ও নির্মলের মা তাদের গ্রামের একটি জায়গায় বসে আছে। আসলে নির্মলের মা তাদের দুজনের উপরে কালো জাদু করছে। নির্মলের মা ভেবেছে কালো জাদু করলে নাসিব ও নির্মলের বাচ্চা হয়ে যাবে। কালো জাদু করতে দেখে গ্রামের কিছু লোক লাঠি নিয়ে তাদেরকে তাড়া করে। নির্মল ও নাসিব সুযোগ বুঝে অন্ধকারে পালিয়ে যায়, তাই গ্রামের লোকেরা তাদের চেহারা আর দেখতে পারে না। এর পরের দিন সকালে নির্মলের মা তো অনেক দুঃখ করতে থাকে যে তাদের এই প্ল্যানটাও ফেল হয়ে গেল। তখনই তাদের বাড়িতে সেই লোকগুলো আসে যারা গতকাল তাদেরকে তাড়া করেছিল। নির্মল আসলে গ্রামের পঞ্চায়েতের সদস্য, তাই তারা নির্মলের কাছে কমপ্লেন করতে এসেছে গ্রামে এখন কালো জাদু করা হচ্ছে। আমাদের সবার এ ব্যাপারে এখনই সাবধান হওয়া উচিত। নির্মল তো মনে মনে খুশি হয় যে যাক, কেউ আমাদেরকে সন্দেহ করছে না। সেদিনই নির্মলের মা তাদেরকে একজন পীর বাবার কাছে নিয়ে যায়, কিন্তু পীর বাবাও তাদের তেমন কোনো সাহায্য করতে পারে না। পীর বাবা তাদেরকে বলে, এটা আমার কাজ না, তোমরা ডক্টরের কাছে যাও। অনেক হতাশ হয়ে তারা একজন ডক্টরের কাছে আসে। ডক্টর তাদেরকে চেক আপ করার পর বলে নাসিবের মা হওয়ার চান্স আছে মাত্র 1%। এটা শুনেও তো তারা দুজনে মনে মনে অনেক কষ্ট পায়। তারা যখন বাড়ি ফিরে আসে তখন তাদের বাড়িতে প্রতিবেশীর একটা ছোট ছেলে এসেছে। ছেলেটি নাসিবকে বড়মা বড়মা বলে ডাকে, কিন্তু নাসিবের তো আগে থেকেই অনেক মন খারাপ, তাই সে বাচ্চাটিকে ধাক্কা দিয়ে তার বাড়ি ফিরে যেতে বলে। এদিকে বাচ্চাটি বাড়ি ফিরে এলে আমরা জানতে পারি সে ইচ্ছে করেই নাসিবকে বড়মা বলে ডাকে, যাতে নাসিব তাদের সম্পত্তির ভাগ বাচ্চাটিকে দেয়। আর আসলে এই বুদ্ধিটা ছিল বাচ্চাটির মার। যাই হোক, অন্যদিকে নাসিব তো সব সময় মন খারাপ করে থাকে। তার শাশুড়ি তাকে অনেক বোঝায় যে বাচ্চা না হলে আর কি করা যাবে, কেউ তো আর জোর করে বাচ্চা আনতে পারে না। কিন্তু নাসিবের মনে সারাক্ষণ শুধু বাচ্চার চিন্তাই থাকে। সেদিন রাতেই নাসিব স্বপ্নে দেখে নির্মল গিয়ে অন্য মহিলাদের সাথে ফুর্তি করছে। এমন স্বপ্ন দেখেই তো নাসিব চমকে ঘুম থেকে উঠে পড়ে। পরের দিন সকালেই নাসিব দেখে তাদের বাড়ির পাশে নতুন বিয়ে হওয়া একটা কাপল এসেছে। কিন্তু নাসিবকে দেখে একজন বয়স্ক মহিলা বলে, আরে চলো তাড়াতাড়ি এখান থেকে, এই বন্ধ্যা মহিলার ছায়াও যেন আমার ছেলের বউয়ের উপরে না পড়ে। এ কথা শুনেই তো নাসিব রেগে গিয়ে তার শাশুড়িকে গিয়ে বলে, আমরা নির্মলের আরেকটা বিয়ে দেব। এটা শুনে তো নির্মলের মাও এক কথায় রাজি হয়ে যায়। তারা দুজনে মিলে নির্মলের জন্য মেয়ে দেখা শুরু করে, কিন্তু কোনো জায়গায় সুবিধা মতো মেয়ে আর পাওয়া যাচ্ছে না। কোনো মেয়ে পাওয়া যাচ্ছে না দেখে নাসিব ঠিক করে সে তার ছোট বোনের সাথেই নির্মলের বিয়ে দেবে। নির্মল যখন এই কথা জানতে পারে সে তো পুরোই শকড হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত নাসিবের জেদের কাছে তাকে হার মানতেই হয়। সে না চাইতেও নাসিবের ছোট বোনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের দিনই নাসিব নির্মলকে নিয়ে তার বাপের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে তারা দেখে নাসিবের ছোট বোন কীর্ণাকে দেখার জন্য পাত্রপক্ষ এসেছে। এটা দেখে তো নাসিব ও নির্মলের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। নাসিব নির্মলকে বলে, তুমি যে করেই হোক এই ছেলেকে ভাগাও আর এই বিয়েটা ভেঙে দাও। নির্মল ছেলেটিকে নিয়ে বাড়ির পাশে হাঁটতে যায়। সে বলে কীর্ণা খুবই ভালো একটা মেয়ে, সে শান্তশিষ্ট আর কাজকর্মও খুব ভালোভাবে করতে পারে। আমি তো কয়েকদিন তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কীর্ণা কোনোদিনই আমাকে না করেনি। তুমি তো খুবই ভাগ্যবান যে কীর্ণার মতো একটা স্ত্রী পাচ্ছ। নির্মল তো ছেলেটিকে এমন এমন সব কথা বলে যে ছেলেটি খুব বেশি ক্ষেপে যায়। ছেলেটি তো কোনো কারণ না দিয়েই বিয়ে ভেঙে চলে যায়। আর এই সুযোগেই সেদিন রাতে নাসিব তার বাড়ির সবাইকে নির্মল ও কীর্ণার বিয়ের কথাটা জানায়। এটা শুনেই তো বাড়ির সবাই খুব রেগে যায়। নাসিব কোনো রকমে সবাইকে শান্ত করার চেষ্টা করে বলে সে নির্মল আর কীর্ণার বিয়ে দিতে চায়, কারণ তার কোনো বাচ্চা হচ্ছে না। প্রথমে তো বাড়ির কেউই রাজি হয় না, কিন্তু নাসিব কোনো না কোনোভাবে সবাইকে রাজি করিয়েই ফেলে। এরপর থেকেই নির্মল কীর্ণাকে পটানোর জন্য সবসময় তার আশেপাশে ঘোরাঘুরি করা শুরু করে। এদিকে কীর্ণা তো তার বিয়ের কিছুই জানে না। নির্মল কীর্ণাকে নিয়ে ঘুরতে যায় আর সুযোগ পেলে কীর্ণার কাছাকাছি আসার চেষ্টা করে। এরপরেই একদিন নাসিব কীর্ণাকে তার আর নির্মলের বিয়ের কথাটা জানায়। এটা শুনেই তো কীর্ণা রাগে ক্ষেপে ওঠে। সে রাগে চিৎকার করে বলে, তোমরা সবাই কি পাগল হয়ে গেছো?
নিজের বোনের স্বামীকে আমি কিভাবে বিয়ে করতে পারি? কীর্ণা নির্মলকে গিয়েও এই কথাটা জানায়। কিন্তু সে এটা জেনে অবাক হয়ে যায় যে নির্মল তো আগে থেকেই তাকে বিয়ে করতে রাজি হয়ে আছে। কীর্ণা তো কিছুতেই এই বিয়েতে রাজি হয় না। বাড়ির লোকেরা কীর্ণাকে বলে, তুমি তোমার ফাইনাল ডিসিশনটা সবাইকে জানিয়ে দাও। বিয়ের ব্যাপারে তুমি যে ডিসিশন নেবে সেটাই হবে ফাইনাল। কীর্ণা সবাইকে স্পষ্ট করে জানিয়ে দেয় সে নির্মলকে কোনোদিনই বিয়ে করবে না। কীর্ণার এমন সিদ্ধান্তে নাসিব ও নির্মল হতাশ হয়ে আবার বাড়ি ফিরে আসে। প্রতিবেশীর সেই ছোট্ট ছেলেটি আবার এসে নাসিবকে বড়মা বলে ডাকতে থাকে। নাসিব বাচ্চাটিকে খাবার দেওয়ার জন্য তাকে নিয়ে রান্নাঘরে যায়। তখনই নাসিবের মা কল করে নির্মলকে বলে কীর্ণা নির্মলকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। নির্মল তো এটা শুনে খুবই খুশি হয়। নাসিবও এই খবরটা শুনে খুশিতে একবারে নাচা শুরু করে দেয়। এর কয়েকদিন পরেই নির্মল ও কীর্ণার বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের প্রোগ্রাম চলার সময়ে নাসিব বমি করা শুরু করে। নাসিব তো বুঝতে পারছে সে হয়তো প্রেগনেন্ট, কিন্তু সে মনে মনে ভাবে এবার আমি কীর্ণাকে কি বলবো। এদিকে ততক্ষণে নির্মল ও কীর্ণার বিয়ে হয়ে গেছে। রাতে নাসিব তার এক আন্টিকে তার প্রেগনেন্ট হওয়ার কথাটা জানায়। আন্টি বলে, যাই হোক, এতে তোমার তো কোনো হাত নেই, কিন্তু ভেবে দেখো তো তুমি আজকে উল্টাপাল্টা কিছু খাওনি তো? নাসিব বলে, না তো, সবাই যা খেয়েছে আমিও তো তাই খেয়েছি। এরপরে নির্মল আর কীর্ণার বাসর ঘর দেখানো হয়। একটু পরে নাসিব তাদের ঘরে আসে। সে বলে, একা একা শুতে আমার ভয় লাগছে, আমি তোমাদের সাথে শুয়ে পড়ছি। নাসিবের এমন অদ্ভুত ব্যবহার দেখে নির্মল তো বেশ অবাক হয়ে যায়। পরের দিন সকালে নির্মলের মা পুরো বাড়িতে নাসিবকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। সে যখন নির্মলকে জিজ্ঞেস করে, নির্মল বলে, নাসিব তো কাল রাত থেকে এই ঘরেই শুয়ে আছে। নির্মলের মা তো নাসিবের এমন ব্যবহার দেখে বেশ অবাক হয়। এদিকে নাসিব চেক আপ করানোর জন্য সেই আন্টিকে সাথে নিয়ে ডক্টরের কাছে যায়। কিন্তু হসপিটালে গিয়ে তারা জানতে পারে ডক্টর তো 3 দিনের জন্য ছুটিতে গেছে। তাই নাসিবকে চেক আপ না করিয়ে বাড়ি ফিরে আসতে হয়। এরপর সে আন্টি গিয়ে একজন দাইমাকে ডেকে নিয়ে আসে। দাইমাও তো নাসিবকে চেক করে তেমন কিছুই বলতে পারে না। সেদিন রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য যাচ্ছে। নির্মলের মা তো নাসিবকে তার সাথেই শুতে বলে, কিন্তু নাসিব তো চিন্তায় চিন্তায় তার শাশুড়ির সাথে আর ঘুমোতে পারছে না। সে মাঝরাতে উঠে গত রাতের মতোই নির্মল ও কীর্ণার মাঝে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে নির্মলের মা আবার যখন এটা জানতে পারে, তখন তো সে নির্মলকেই বকাবকি করা শুরু করে। কারণ নির্মলের মা নাসিবের এই ব্যাপারটাকে তো অন্যরকম ভাবছে। এই কথাটা তো তাদের বাড়ির কাজের লোকও জেনে যায়, আর সে তাদের পুরো পাড়ায় এই কথাটাকে ছড়িয়ে দেয়। আর এ কারণে গ্রামের সব লোকেরা নির্মলকে নিয়ে অনেক হাসাহাসিও করে। নির্মলের মা নাসিবকে ডেকে জিজ্ঞেস করে, তুমি এমন ব্যবহার কেন করছো? তুমি নির্মল আর কীর্ণার ফুলসজ্জা কেন নষ্ট করে দিচ্ছ? এবার নাসিব তো আর কোনো উপায় না দেখে তার শাশুড়িকে সব কথা খুলে বলে যে তার মনে হচ্ছে সে হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে। তার শাশুড়ি বলে, আমরা কালকেই গিয়ে শহরে তোমাকে ডাক্তার দেখাবো। সেদিন রাতে নির্মলের মা কোনো না কোনো বাহানা করে নাসিবকে আর কীর্ণা ও নির্মলের সাথে শুতে দেয় না। পরের দিন তারা দুজনে যখন শহরে ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার নাসিবকে চেক করে বলে, নাসিবের বমি আসলে চিকেন ফ্রাই খাওয়ার জন্য হয়েছে। নাসিব কোনোভাবেই প্রেগনেন্ট হয়নি। এটা শুনেই তো নির্মলের মা নাসিবকে একটা ধমক দেয় আর তারা দুজনে বাড়ি ফিরে আসে। তারা বাড়ি ফেরার পর কীর্ণা এসে তাদেরকে বলে তার বাপের বাড়ি যাওয়ার জন্য খুব মন খারাপ করছে। নাসিব বলে, আরে না না, তুমি থাকো, আমি তোমার বদলে বাড়িতে যাচ্ছি। এই কথা যখন নির্মল জানতে পারে সে তো খুব খুশি হয়। নির্মল তো নাসিবকে তাড়াতাড়ি বাপের বাড়ি পাঠানোর জন্য বাসে উঠিয়ে দেয়। নাসিব চলে যাওয়ার পরে নির্মল ও কীর্ণা মিলে অনেক রোমান্টিক সময় কাটানো শুরু করে। কিছুদিন পরে নাসিব যখন বাপের বাড়ি থেকে ফিরে আসে, তখন সে দেখে তার শ্বশুর বাড়ির দরজায় তো তালা লাগানো। নাসিব তো কিছু বুঝতে না পেরে দরজার সামনেই বসে পড়ে। কিছুক্ষণ পরেই তাদের প্রতিবেশী সেখান দিয়ে যাওয়ার সময় নাসিবকে বলে, তুমি চলে যাওয়ার পর তো তারা তিনজনে মিলে প্রতিদিনই ঘুরতে বের হয়। এটা বলেই তো নাসিবের কাছে তাল লাগিয়ে দিয়ে সেই প্রতিবেশী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় তারা তিনজনে মুভি দেখা শেষ করে গাড়ি করে বাড়ি ফিরছে। তাদের তিনজনকে দেখলেই বোঝা যায় তারা তিনজন একসাথে খুবই খুশিতে আছে। বাড়িতে ঢুকে নাসিব নির্মল ও কীর্ণাকে বলে, কয়েকদিন তো হয়ে গেল, তোমাদের বাচ্চার তো কোনো খবর নেই। কিন্তু নির্মল বলে, আরে এত তাড়াহুড়োর কি আছে, বাচ্চা যখন হবে তখন দেখা যাবে। নির্মল তো নাসিবের এমন কথায় অনেক রেগেও যায়। তখন নাসিব নির্মলের রাগ শান্ত করার জন্য বলে, আরে আমি তো এমনিই বলছিলাম। এরপরেই তো তারা সবাই যে যার কাজে লেগে যায়। সেদিন রাতে দেখা যায় নির্মল আর কীর্ণার মধ্যে কোনো একটা কথা নিয়ে খুব ঝগড়া হয়েছে। নির্মলের এত রাগ দেখে নাসিব ভাবে নির্মল নিশ্চয়ই আজ রাতে তার সাথেই শোবে।
কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় নির্মল আবার কীর্ণার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। নির্মল ও তার শাশুড়ির ব্যবহার দেখে নাসিব এবার ভাবে এই বাড়িতে কীর্ণা আসার পর থেকে তাকে আর কেউ পাত্তাই দিচ্ছে না। পরের দিন তো অনেক কষ্ট নিয়ে নাসিব আবার সেই আন্টির কাছে যায়। সে আন্টিকে বলে, আমি নিজে কত ধুমধাম করে আমার স্বামী আর আমার বোনের বিয়ে দিলাম, কিন্তু এখন দেখো বাড়ির কেউই আর আমাকে আগের মতো সম্মানই দেয় না। এসব শুনে আন্টি বলে, আরে তুমি চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। আজ রাতে আমি নির্মলকে ডেকে তাকে অনেক ড্রিঙ্ক করিয়ে দেব, তাহলেই তো নির্মল আর কীর্ণার মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। এদিকে নাসিব আসে কীর্ণার ঘরে। সে কীর্ণাকে বানিয়ে বানিয়ে বলে, তুই নির্মলকে আঁচলে বেঁধে রাখিস, আমি তো তাকে সামলাতেই পারলাম না। নির্মল তো আগে প্রতিদিনই রাতে বাড়িতে ড্রিঙ্ক করে আসতো। অন্যদিকে প্ল্যান মতো সেদিন রাতে আন্টি নির্মলকে তার বাড়িতে ডেকে জোর করে অনেক ড্রিঙ্ক করায়। নির্মল যখন মাতাল হয়ে বাড়ি ফিরে আসে তাকে এমন অবস্থায় দেখে কীর্ণা তো খুব রেগে যায়। কীর্ণার আগে চিৎকার করে বলে, তুমি তো আমাকে প্রমিস করেছিলে তুমি কখনো ড্রিঙ্ক করবে না, কিন্তু তুমি এত ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাড়ি ফিরে এসেছো। এদিকে নাসিব তো মনে মনে খুব খুশি হয় যে তার প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে। সে তো ওষুধ খাওয়ানোর নাম করে নির্মলকে আরো বেশি করে ড্রিঙ্ক করিয়ে দেয়। এদিকে কথায় কথায় কীর্ণা বুঝতে পারে নাসিবই এই সব কিছু প্ল্যান করেছে। কীর্ণা নাসিবকে এসে বলে, তুমি কেমন মেয়ে, নিজের ছোট বোনের সংসারকে ভাঙার চেষ্টা করছো। কীর্ণা তো রাগে নাসিবকে অনেক কথা শুনিয়ে তার ঘরে চলে যায়। নির্মল যখন কীর্ণাকে বোঝানোর জন্য যায় তখন তো কীর্ণার রাগে ঘরের দরজাই বন্ধ করে দেয়। আবার সে যখন নাসিবের কাছে আসে নাসিবও রেগে গিয়ে তারও ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপরে আর কি করা, নির্মল সেদিন না খেয়ে তার মার পাশেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠেই নির্মল কীর্ণা ও নাসিব দুজনেরই রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু কারো রাগই আর ভাঙছে না। এ কারণে তাদের দুজনের কেউ আর তাকে খাবারও খেতে দেয় না। তখন নির্মলের মা এসে তাকে খাবার খেতে দেয়। এদিকে কীর্ণা ও নাসিবের রাগ তো দিনে দিনে বেড়েই যাচ্ছে। নির্মল যদি একজনের রাগ ভাঙাতে যায় তাহলে আরেকজন আরো বেশি রাগ করে বসে থাকে। দুই বউয়ের এমন আচরণে নির্মল তো এবার একেবারেই অধৈর্য হয়ে যায়। সে রাতে তার মাকে বলে, আমি কালকে দুজনকে একসাথে বসিয়ে তাদের সাথে কথা বলবো। পরের দিন সকালেই নির্মল নিজের বাড়িতেই পঞ্চায়েত বসায়, আর সে তার দুই বউকে ডেকে জিজ্ঞেস করে, তোমাদের কার কি সমস্যা সেটা পরিষ্কার করে বলো। নাসিব বলে, আমি নিজে আমার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিয়েছি, কিন্তু সে এখন আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চায়। এদিকে কীর্ণা বলে, নাসিব আমাকে এই বাড়িতে সহ্যই করতে পারে না, আর সে তোমার আর আমার মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। এসব বলেই তো তারা দুজনেই রাগে যার যার ঘরে চলে যায়। তাদের দুজনের কেউই তো আর নির্মলের কথা শোনে না। অন্যদিকে বাড়ির বাইরে নির্মলের বন্ধুরা তাকে বলে, তোর দুই বউয়ের তো কেউই তোকে সম্মান করে না। সেদিনের পর থেকেই তোর নাসিব ও কীর্ণার মধ্যে ঝগড়া বারবার বেড়েই চলেছে। বেচারা নির্মল তো সবসময় তাদের ঝগড়া মেটানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। তারা দুজনের কেউই নির্মলের কথায় কোনো পাত্তাই দেয় না। প্রতিদিনের এত অশান্তি দেখে নির্মল ঠিক করে সে দুই বোনকেই তার বাপের বাড়িতে রেখে আসবে। পরের দিন সকালেই নির্মল দুই বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাসে উঠিয়ে তাদেরকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে দুজনেই চলে যাওয়ায় তাদের বাড়িটা একেবারে খালি হয়ে যায়। নির্মল তার ভুলটা বুঝতে পারে আর সে তার মাকে বলে, আমি আজই গিয়ে তাদের দুজনকে ফিরিয়ে আনবো। নির্মল তখনই তার বাইক নিয়ে তার শ্বশুরবাড়িতে চলে আসে, কিন্তু সেখানে এসে সে দেখে তার শ্বশুরবাড়ির দরজায় তো তালা লাগানো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে নির্মল দরজার সামনেই বসে পড়ে। অনেকক্ষণ পরে একজন লোক এসে নির্মলকে বলে, এই বাড়ির সবাই তো পাশের গ্রামেই একটা বিয়েতে গেছে। নির্মলও পাশের গ্রামের সেই বিয়েতে যায় আর সেখানে গিয়ে সে দেখে নাসিব ও কীর্ণা দুজনেই অনেক খুশি। নাসিব ও কীর্ণা দুজনে তো অনেক খুশিতেই আছে। তাদের দুজনকেই দেখে মনে হচ্ছে তারা যেন জেলখানা থেকে মুক্তি পেয়েছে। দুজনকে এমন খুশিতে দেখে নির্মল আর কিছু না বলে বাড়ি ফিরে আসতে থাকে। সে তো মনে মনে খুব কষ্ট পেয়েছে আর তাই সে অনেক ড্রিঙ্কও করেছে। আর অতিরিক্ত ড্রিঙ্ক করে গাড়ি চালানোর কারণে নির্মলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর পরের দিনই বিয়ের ফাংশন শেষ করে দুই বোনই আবার শ্বশুরবাড়িতে ফিরে আসে। তারা এসে তাদের শাশুড়িকে জিজ্ঞেস করে, নির্মল কোথায়। তাদের শাশুড়ি তাদেরকে বলে, নির্মল তো তোমাদেরকেই আনতে গিয়েছিল, কিন্তু সে তো এখনো বাড়ি ফিরে এলো না। নির্মলের মা যখন বুঝতে পারে নির্মলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তো কষ্টে কান্না শুরু করে দেয়। নাসিব তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি কান্না করবেন না, আমরা নির্মলকে খুঁজে বের করে আনবো। নাসিব এবার গ্রামের সব মহিলাদেরকে সাথে নিয়ে নির্মলকে খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজি করার পর তারা শেষ পর্যন্ত নির্মলকে খুঁজে পায়। আসলে নির্মল তাদের বাড়ির কাজের মহিলার বাড়িতেই লুকিয়েছিল। নির্মল তো নাসিব ও কীর্ণার উপরে খুব রেগে আছে, তাই সে আর ওই বাড়িতে ফিরে যাওয়ার জন্য রাজি হয় না। এ কারণেই পরের দিন সকালে গ্রামে পঞ্চায়েত ডাকা হয়। নির্মল পঞ্চায়েতকে বলে, এই দুই বোন মিলে সারাক্ষণ ঝগড়া করে। নাসিব তো নিজেই জেদ করে তার ছোট বোনের সাথে আমার বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ের পর থেকে সে নিজেই আর আমাদেরকে একসাথে থাকতে দিচ্ছে না।
এসব কথা শুনে পঞ্চায়েতের সদস্যরা তো নাসিবকেই দোষী বলে ঘোষণা করে, কিন্তু নাসিব নিজের সাফাই গিয়ে বলে প্রতিবেশীর ছেলেটা যদি আমাকে বড় মা না ডাকতো তাহলে তো আমার নিজের বাচ্চা হওয়ার কোনো ইচ্ছেই হতো না। এটা বলেই নাসিব কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এটা শুনে পঞ্চায়েত এবার কীর্ণাকে দোষী বলে, কিন্তু কীর্ণাও কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যায়। বাড়ি ফিরে নির্মল দেখে দুই বোনই নিজের নিজের কাপড় চোপড় গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তারা দুজনে যখন ব্যাগ নিয়ে বের হয় তখন তাদের মধ্যে কে বাড়ি ছেড়ে যাবে এটা নিয়ে আবার ঝগড়া শুরু হয়ে যায়। এসব দেখে নির্মল আর ধৈর্য রাখতে পারে না। সে খুব রেগে গিয়ে তাদের দুজনকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখনই সেখানে পঞ্চায়েতের সদস্যরা এসে নাসিবকে সব ঘটনার জন্য দোষী বানায় আর নাসিবকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। নির্মলও পঞ্চায়েতের এই কথায় সায় দেয়। এরপরেই নাসিব তার ব্যাগ নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। এই ঘটনার কিছুদিন পর দাইমা কীর্ণাকে এসে বলে যে সে প্রেগনেন্ট। এই কথা শুনে তো কীর্ণা খুব খুশি হয়। সে খুশিতে সেই আন্টিকে গিয়েও এই কথাটা জানায়। আন্টি কীর্ণাকে বলে নাসিব বিয়ে হয়ে আসার পর এই বাড়িতে অনেক কিছু সহ্য করেছে। তোমার যখন বিয়ে হচ্ছিল তখন নাসিব ভেবেছিল যে সে প্রেগনেন্ট। তোমার লাইফটাকে নষ্ট হতে দিতে চায়নি, তাই নাসিব তোমাদের এই বিয়েটাকে ভেঙে দিতে চেয়েছিল। আর এই ভুল বোঝাবুঝির কারণেই সে তোমার সাথে ঝগড়া করা শুরু করেছে। এদিকে নির্মলও নাসিবের জন্য সারাক্ষণ মন খারাপ করে থাকে। এরপর একদিন নাসিব তার বাকি জিনিসপত্রগুলো নেয়ার জন্য এই বাড়িতে এসেছে। নাসিব যখন তার জিনিসগুলোকে ট্রাক্টরে ওঠায়, নির্মল তাকে বলে তোমার যদি আর কিছু ছাড়া পড়ে যায় তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে সেগুলো পৌঁছে দিয়ে আসবো। নাসিব তার সব জিনিস নিয়ে চলে যাচ্ছে দেখে কীর্ণা এসে তাকে বলে তুমি তো কিছু ভুলে যাচ্ছ। নাসিব তো প্রথমে কীর্ণার কোনো কথাই বুঝতে পারে না। তখন কীর্ণা তাকে বলে আমার পেটে যে বাচ্চা এটাও তো তোমারই বাচ্চা। এই বাচ্চাটাকে ছেড়েই কি তুমি চলে যাবে? এই বাচ্চাটা তো তোমারও বাচ্চা। কীর্ণার এমন কথা শুনে নাসিব ও কীর্ণা দুজনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। এর পরের সিন কাট হয়ে দেখা যায় কীর্ণা তার বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চার জন্ম হওয়ায় তাদের পরিবারের সবাই তো খুব খুশি, আর এই হ্যাপি এন্ডিং দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।